সাব্বির হতভম্ব। তার বন্ধু এই আচরণ তাকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে। এমন সুন্দর একটি মেয়ে তাদের জন্য কফি নিয়ে আসলো, আর তার নিরামিষ বন্ধু মগটা ফ্লোরে ছুঁড়ে মারল, তাও আবার মেয়েটার হাতের ওপরে। সাব্বির মনে মনে ভাবল, মেয়েটাকে সে আগেও কোথায় যেন দেখেছে, তবে পুরো খেয়ালে আসলো না তার। হয়তো দেখেছে কোথাও একটা। আজকাল তো তার সব মেয়েকেই পরিচিত লাগে, সবার উপরে যেন তার এক্সকে দেখতে পায় সে। আহা, তার রোজ। তবে পরক্ষণে মেহেরিসের আত্মনাতে সাব্বিরের হুঁশ ফেলল। মেয়েটা ব্যথায় হাতটা চেপে ধরে এখনো নিশ্চল দাঁড়িয়ে আছে, চোখ দুটি বন্ধ। এত গরমে কফি হাতের ওপর পড়লে কেমন লাগে সেটা বোধহয় সাব্বির কিছুটা আঁচ করতে পারল। রান্নার সময় মাঝে মাঝে তেলে ছিটে এসে পরে তার হাতে, বেচারা প্রাণ যা যায় অবস্থা হয়ে যায় তখন। যেখানে আস্ত এক কাপ কফি হাতের ওপর গিয়ে পড়েছে। মেহেরিসের মুখে দিয়ে বেরিয়ে আসা ক্ষীণ আর্তনাদ মুহূর্তেই ক্যাফের নিস্তব্ধতা ভেঙে দিল। ও মাই গড, তোমার হাতের অবস্থা তো বেশ খারাপ। মুহূর্ত মাত্রই দেরি না করে সাব্বির ছুটে এলো ক্যাফের ভিতর। দূরত্ব ঠান্ডা আইস দিয়ে ফিরে এলো, যত্ন করে মেহেরিসের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা নাও, হাতটা ধরো, বরফ লাগালে ব্যথাটা একটু কমবে। সাব্বিরের কণ্ঠে অপরাধবোধ। তার বন্ধু কাজটা একদম ঠিক করেনি। কার রাগ কার উপরে এসে ঝাড়ল। এখানে মেয়েটার কী দোষ? কী সুন্দর ফুলের মতো একটি মেয়ে। এই মেয়েকে তো সে টোকাও দিতে দুবার ভাববে। শালা সাইকো একটা। আমি সত্যি দুঃখিত। আমার বন্ধুটা একটু মাথা ঠিক ছিল না ওর, আর কি। এটা ইন্টেনশনালি করেনি, রাগের বশে করে ফেলেছে। ওর তরফ থেকে আমি ক্ষমা চাইছি, প্লিজ মাফ করে দিও। কিন্তু মেহেরিস কোনো উত্তর দিল না। তার মনে এখনও পূর্বের আচরণের ঝড় বয়ে চলছে। শরীর অবশ লাগছে, হাতটা যেন একেবারে অসাড় হয়ে পড়ছে। এরই মধ্যে ক্যাফের ভিতর থেকে ম্যানেজার এবং কয়েকজন ওয়েটার ছুটে এলো। তাদের সঙ্গে একজন ভারতীয় মেয়েও ছিল, নাম মুস্কান। এখানে আসার পর মেহেরিসের সাথে টুকটাক আলাপ হয়েছিল তার। মেয়েটি দ্রুত মেহেরিসের পাশে এসে দাঁড়ালো, চিন্তিত দৃষ্টিতে হাতের দিকে তাকিয়ে বলল, চলো আমার সাথে এসো, তোমার ট্রিটমেন্ট প্রয়োজন। বেশ। ধীর হাতে মেয়েটি মেহেরিসকে ধরে ধীরে ধীরে সেখান থেকে সরিয়ে দিল। চারপাশে কৌতূহলী চোখগুলোর মাঝে মেহেরিস ধীরে ধীরে হারিয়ে গেল, কিন্তু তার বুকের ভিতর জমে থাকা অস্বস্তিটা একটু কমল না। এই লোক এতটা রূঢ় হতে পারে? এই কথাটা তার মাথার মধ্যে বারবার প্রতিধ্বনিত হয়ে বাজছে। পরন্ত বিকাল, সূর্য ধীরে ধীরে পশ্চিম দিগন্ত ঢলে পড়ছে। নীলচে আকাশে প্রথম ছড়িয়ে পড়ে কমলা আভা, তারপর তার রক্তিম বর্ণ ধারণ করে সর্বশেষ গোলাপি আর বেগুনি রঙে মেঘের রূপ নেয়, যা দেখে মনে হয় প্রকৃতির ক্যানভাসে কোনো এক শিল্পীর অবচেতন আঁচড়। ডাউন টাউনে উঁচু ভবনগুলো জানালায় তখন সূর্যের শেষ আলো পড়ে এক ঝলমলে প্রতিচ্ছবি তৈরি হয়েছে, যেন স্বচ্ছ কাচের শহরটিতে সোনা আভা মিশে গেছে। মেহেরিস তার অ্যাপার্টমেন্টের সেই খোলা ছাদেই ব্যালকনিতে বসে আছে। এক পলক হাতের দিকে তাকিয়ে রইল মেহেরিস। কফি গরম পানিতে পোড়া জায়গাটা লালচে উঠছে, ত্বকের ওপর স্পষ্ট ছাপ রেখে গেছে আগুনের মতো তীব্রতা। ব্যথাটা কিছুটা কমেছে, তবে সামান্য স্পর্শ যেন তার আবার জ্বলে উঠে। মনের ভিতর জমে থাকা একরাশ অভিমান তার চোখে মুখে ছায়া ফেলছে। লোকটা এমনটা করলো কেন? কী দোষ ছিল তার? ঠিক তখনই হঠাৎ করে হাতে থাকা ফোনটা কেঁপে উঠল। ক্রিং ক্রিং শব্দে নীরবতা ভেঙে দিল রিংটোন। ধ্যান ভাঙল মেহেরিসের। দূরত্ব তাকিয়ে দেখল স্ক্রিনের আলোয় ঝলমল করছে একটি নাম, আদ্রাস। পাশে ছোট্ট একটা লাল রঙের ইমোজি। এই মুহূর্তে বদলে গেল তার মুখের অভিব্যক্তি। বিষণ্ণতায় মেঘ সরিয়ে উজ্জ্বল হাসির আভা ফুটে উঠল মেয়েটির চোখে মুখে। ঠিক কয়েক মিনিট আগেই তো মায়ের সঙ্গে কথা হয়েছিল তার। বড় আপু প্রেগনেন্ট, 7 মাস চলছে। গতকাল আল্ট্রাসাউন্ড করানো হয়েছে, ডাক্তার জানিয়েছে ছেলে হবে।
এই খবর শোনার পর থেকে আনন্দ ভাসছে মেহেরিশ। কতদিন ধরে সে প্রার্থনা করছে যেন তার আপুর একটা ছেলে হয়। তার আপুর বেবি হওয়ার খবর পাওয়ার পর থেকে মজা করে বলতো, তার আপু ছেলে হলে সেই ছেলের সঙ্গে সে তার মেয়েকে বিয়ে দেবে। আদ্রাজের নাম দেখে মুহূর্তে এক অদ্ভুত উল্লাস ছড়িয়ে পড়ল মেয়েটির অন্তরে, যেন ব্যথা অভিমান ক্লান্ত সব উদা হয়ে গেছে মেয়েটার। সময় নষ্ট না করে তড়িঘড়ি ফোনটি কানে চেপে ধরল সে। হৃদয়ের গতি তখন বেখেয়ালি সুরে বেজে চলছে, যেন অপর প্রান্ত থেকে কোনো প্রিয় সুর ভেসে আসছে এখনই। মেহেরিশ কিছুক্ষণ নিতর হয়ে বসে রইল, একটাও শব্দ উচ্চারণ করল না, যেন মুহূর্তের জন্য তার মুখের ভাষা হারিয়ে গেছে। এই নাম্বারটি অনেক আগেই সংরক্ষণ করে রেখেছিল মেহেরিশ তার বান্ধবীর কাছ থেকে, কিন্তু কখনই এই নাম্বার থেকে কোনো কল আসেনি। আকস্মিক কলে মেহেরিশ এর আত্মা যেন শুকিয়ে এলো। হৃদয়ের গভীরে এক অজানা উত্তেজনা, এক অব্যক্ত শিহরণ খেলে গেল। ধীরে ধীরে ফোনটি কানে চেপে ধরতেই ভেসে এলো সেই বহু প্রতীক্ষিত চেনা অথচ দীর্ঘদিনের অজানা কণ্ঠস্বর। হ্যালো। মেহেরিশ নিঃশব্দ। কথাগুলো তার কণ্ঠে এসে আটকে গেল। বেরোনোর কোনো পথ পেল না। অপর প্রান্তে থেকে আবারও ভেসে এলো একই গলা, তবে এবার যেন কিছুটা উত্থিত মেশালো স্বরে। হ্যালো মেহেরিশ, শুনতে পাচ্ছ? প্রচণ্ড চেষ্টা নিজেকে সামলে নিয়ে একরকম ফিসফিস করে বলল, জি জি বলুন, কেমন আছো? তোমার তো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, দুদিন ধরে অনলাইনও দেখছি না, ঠিক আছো তো? মেহেরিশ হালকা শ্বাস নিল। কি বলবে সে? তার নিজের ভিতরে টালমাটাল অবস্থার কথা, নাকি সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা? নিজেকে স্বাভাবিক রাখা ব্যর্থ প্রচেষ্টা। শুধু বলল, জি আমি ঠিক আছি, আপনি কেমন আছেন? ওপাশ থেকে মৃদু হাসির একটা সুর ভেসে এলো। দীর্ঘদিনের অপেক্ষার পর কোনো তৃপ্তি নিঃশ্বাস পেল আদ্রাজ। বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। এতদিন একটু ব্যস্ত ছিলাম নানা কিছু নিয়ে, তবে কিছুদিনের জন্য সব কিছু থেকে ছুটি নিয়েছি। মেহেরিশ কিছু বলল না, শুধু ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসা সেই মসৃণ কণ্ঠস্বর শুনেই যেন তার সমস্ত মনোযোগ আটকে গেল। সময় যেন থমকে দাঁড়ালো এই কথোপকথনের মাঝেই। কি হলো মেহেরিশ, তুমি কি ব্যস্ত? তাহলে পরে ফোন দিচ্ছি। ওপাশ থেকে আদ্রাজের কণ্ঠ ভেসে এলো, স্বভাবসুলভ নরম অথচ ধীর সুরে, তবে কণ্ঠে ছিল একটুখানি সংশয়, একটুখানি অপেক্ষা। মেহেরিশ যেন মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে যাচ্ছিল। সে কি সত্যি কথা বলছে আদ্রাজের সঙ্গে? এতদিনের শূন্যতা, সেনা বলা অনুভূতির ভার সব মিলিয়ে যেন মস্তিষ্কের গতি কিছুটা শ্লাথ হয়ে এসেছে মেয়েটার। কিন্তু আদ্রাজের কণ্ঠে স্পষ্ট উদ্বেগ শুনে সে দ্রুত নিজেকে সংযত করল। তড়িঘড়ি করে বলো, না না আদ্রাজ ভাই, আমি ব্যস্ত নই, আপনি বলুন, শুনছি আমি। ওপাশ থেকে এক মুহূর্তের নীরবতা এতবার ভেসে এলো, তোমাদের শহরে আসছি আমি খুব শীঘ্রই। এই সামান্য বাক্যটি যেন এক মুহূর্তে পাল্টে দিল মেহেরিশের জগৎ। বিস্ময় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। ঠিক শুনছে তো? আদ্রাজ কি সত্যি আসবে, নাকি সে এইমাত্র ভুল শুনেছে? নিজের মনে একবার নিশ্চিত হতেই চাইল মেয়েটা। এতবার গলা একরাশ অবিশ্বাস মিশে বলল, আপনি কি সত্যি বলছেন আদ্রাজ ভাই? আপনি এখানে আসবেন? হ্যাঁ, নেক্সট উইকে আসছি, আমার কাজিনের বিয়ে। হয়তো তুমি জানো না, তবে আমার আগে এখানেই থাকতাম। আমার মা কিন্তু এই শহরের স্থানীয় বাসিন্দা। আদ্রাজের কথাগুলো শুনতে শুনতে মেহেরিশ কেমন যেন আনমনা হয়ে গেল। তার মা এই শহরে? এরই মাঝে আদ্রাজ পুনরায় বলতে লাগলো, বাবার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। দাদা দাদু মারা যাওয়ার পর বাবা মাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। এরপর বাংলাদেশে স্থানীয় হয়ে যায় আমরা। বাংলাদেশে এসে আমি কলেজে ভর্তি হয়েছি। আদ্রাজ বলে যাচ্ছে আর মেহেরিশ মনোযোগ দিয়ে শুনছিল। বুকের ভিতর যেন অদ্ভুত এক অনুভূতি খেলা করছিল। সেটা কি কৌতূহল, উত্তেজনা, নাকি অন্য কিছু সে নিজেও জানে না, কিন্তু এতটুকু বুঝতে পারছে আদ্রাজের আগমন মানে তার জীবনের সাথে জড়িত এক বিশেষ কিছু। মেহেরিশ, কার সঙ্গে কথা বলছিস এভাবে? বাবা মুখে এমন আনন্দের ঝলক কেন?
আচানক আশফিয়ার কণ্ঠ শুনে মেহেরিস চমকে উঠল, যেন কোনো নিষিদ্ধ রাজ্য থেকে বাস্তবে ফিরে এসেছে। ঠিক সেই মুহূর্তে ফোনের ওপাশ থেকে ভেসে এলো টুনটুন শব্দ। আদ্রাস কল কেটে দিয়েছে। মেহেরিস দ্রুত ফোনটা নামিয়ে নিয়ে নিজের গায়ের জর্জেটের ওড়নাটা দিয়ে পুরো হাতটা ঢেকে ফেলল, যাতে আশফিয়ার দৃষ্টি না পড়ে সেখানটায়। অপর হাতে ফোনটা শক্ত করে ধরে কিছুটা হতভম্বের স্বরে বলল, তুই হঠাৎ এখানে কখন এলি? আশফিয়া ভুরু কুঁচকে তাকালো, মুখে একরাশ কৌতূহল নিয়ে বলল, এই তো মাত্র এলাম। কিন্তু তুই তো ফোন আলাপে এতটা মগ্ন ছিলি যে আমায় খেয়ালই করিসনি। কার সঙ্গে কথা বলছিলি শুনি? মেহেরিস গাল লজ্জায় লাল হয়ে উঠল, চোখে মুখে এক অদ্ভুত প্রফুল্লতা খেলা করছে। আনন্দে তার হৃদয় নেচে উঠছে। গলার স্বর খানিকটা মৃদু করে বলল, আদ্রাস ভাই ফোন দিয়েছিল জানিস? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। এজন্য বলি, আমাদের মেহেরিস আপা দেখি একেবারে লজ্জাপতি গাছের মতো নুয়ে পড়েছে কেন? মানুষটা নিশ্চয় বিশেষ কেউ হবে। মেহেরিস এতক্ষণ খেয়াল করলো আশফিয়ার অবস্থা। মেয়েটাকে হঠাৎ এভাবে ভূতের মতো হাজির হতে দেখে কিঞ্চিত ভরকে গেল। এতবার অকপটে বলে উঠল, এ কি আশফিয়া, তোর মুখের অবস্থা এমন কেন? মাস্ক পরে বসে আছিস, তার উপরে আবার ঘোমটা দিয়ে রেখেছিস, আর রুমের ভিতর এত বড় কালো সানগ্লাস কেন লাগিয়ে রেখেছিস চোখে? আশফিয়া থতমত হলো, কোনো রকম আমতা আমতা করে বলল, বাদ দে, তোর সাথে জরুরি কথা আছে তাই এসেছি। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, বুঝেছিস? রুমে চল। মেহেরিস কিছু না বলে মাথা নাড়ল। আশফিয়ার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলার উপায় নেই, এটা সে ভালোই জানে। রুমে গিয়ে বসতে না বসতে আশফিয়া এক নিঃশ্বাসে বলে উঠল, শোন, আগামীকাল আব্বু আম্মুর অ্যানিভার্সারি। এবার আমরা একটা ছোট্ট সারপ্রাইজ দেব ভাবছি। পাপা কাল রাতে বাসায় আসবে, তার আগে সব কিছু গুছিয়ে ফেলবো। তোকে থাকতে হবে আমার সঙ্গে, বুঝেছিস? সকাল সকাল চলে আসবি। একটু থেমে দম নিল সে, তারপর আবার বলে উঠল, প্রহর ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, ভাইয়া পুরো আয়োজনের দায়িত্ব নিয়েছে। তাহলে তো খুব মজা হবে আশফিয়া। আমি সত্যি এক্সাইটেড। আমিও, জানিস তোর সঙ্গে এখন শপিংয়ে যাব। মাম্মি পাপার জন্য কিছু কেনাকাটা করতে হবে। তুই রেডি হয়ে নিচে আয়। সিঁড়ি বেয়ে সাবধানে নিচে নামছিল আশফিয়া। আসার সময় এভাবে আসার একমাত্র কারণ ছিল মূলত তন্ময় যেন তাকে দেখে চিনতে না পারে, আর রিস্ক নিতে চায় না আশফিয়া। সেই কারণেই এভাবে ভূতের মতো আসা তার। মেহেরিসকে নিজের সাথে যেতে বলেছিল শপিংয়ে, তবে মেহেরিস যায়নি। মেয়েলি সমস্যার কারণে না করে দিয়েছে মেহেরিস। আশফিয়া ও আর ঘাটায়নি তাকে, এসব মেয়েরাই বুঝবে। আর ফার্স্টে এর তো কথাই নেই। তাই আশফিয়া তখন প্রহরকে ফোন দিয়েছিল। প্রহর বলেছে সে আসছে। আশফিয়া যেন বাড়ির নিচে নামে। তাই আশফিয়া আর দেরি কর না, তৎক্ষণাৎ সেখান থেকে বের হয়ে গেছে। আসার সময় কড়া গলায় বলে এসেছে কালকে যেন সকাল সকালই বাড়িতে তাকে দেখতে পায় মেয়েটাকে। মেহেরিসও কথা দিয়েছে। সেই কথার ভিত্তিতে আশফিয়া চলে যাচ্ছিল, তবে বাইরে বের হয়ে বুঝলো তার মাথা ওড়নাটা নেই, আর না তো মুখে মাস্ক। এগুলো মেহেরিসের রুমে ফেলে এসেছে। তাই আপাতত নিচে নামার জন্য বেছে নিল সিঁড়ি। লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে নামতে থাকলো সে। সিঁড়িগুলো অন্ধকার, পরিত্যক্ত বলা চলে। সচরাচর সিঁড়ি ব্যবহার করে না কেউ এখানে, তাই এদিকটা আলো কম, একটু অন্ধকার। আশফিয়া দুলতে মনের আনন্দ নিচে নামছিল। আচানক সিঁড়ির মোড় ঘুরে আকস্মাৎ কারো বুকের সাথে বাড়ি খেল মেয়েটা। লম্বা আকৃতি, মানবের শক্তপোক্ত বুকে আঘাত পেল মাথায়। ব্যথা মৃদু শব্দ করে উঠল। কিছু বলতে যাবে তার আগে আকস্মিক তাকে থামিয়ে দিয়ে ভেসে আসলো এক পুরুষালিত পরিচিত কণ্ঠস্বর। আরে আশফিয়া, তুমি আবার এখানে? তন্ময় ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো। আশফিয়া থতমত খেল। চোর ধরা পড়ে যাওয়ার মতো করে মুখটা করে ফেলল। যেখানে বাঘের ভয় সেখানে কি সন্দেহ হয়? এই যে আশফিয়া আসার সময় কত লুকিয়ে চুকিয়ে নিজেকে আড়াল করে আসলো, যাওয়ার সময় এই লোকের ভয় বেচারি। লিফট ছেড়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। আর এখানে কি আবার দেখা
হতে হলো আর তাদের? কেন এই অ্যাপার্টমেন্টে কি এই লোক ছাড়া আর কোনো মানুষ থাকে না? তাদের সাথে তো দেখা হয় না, তাহলে বারবার এই ব্যাটার সঙ্গে কেন দেখা হতে হবে? ডোন্ট শেম, এবারও ভুল করে চলে আসছ? তন্ময় ব্যঙ্গাত্মর কথা আসবে ভরকালো কোনো রকম মুখে মেকি হাসি ফুটিয়ে আমতা করে বলল, আরে তন্ময় ভাই যে, আপনাকে তো খুঁজতে এসেছিলাম। কোথায় ছিলেন আপনি? খুঁজে পেলাম না তো বাড়িতে। আমাকে খুঁজতে এসেছো? কোনো দরকার ছিল? দরকার মানে? আলবাত দরকার। আসলে কি বলেন তো, ভাইকে অনেক দিন যাবৎ দেখছি না, বাসাও যায় না। এদিকে ওডি তো তার মালিকের জন্য কেঁদে কেটে একাকার হয়ে আছে। বারবার বলছে ভাইয়ের কথা, এগুলো কি সহ্য করা যায় বলেন? তাই তো আপনার কাছে আসলাম ভাইয়ের খোঁজ খবর নিতে। তন্ময় হতচকালো। এই মেয়ে কি বলছে? সামান্য একটা বিড়াল, সে কি করে কান্না করবে? আবার তার মালিকের কথা জিজ্ঞেস করে, বিড়াল কি কথা বলতে পারে? আচ্ছা তন্ময় ভাই, আমি এখন যাই, আপনি আপনার বন্ধুকে বলে দিয়েন ওটি কিন্তু রাগ করে আছে তার মালিকের জন্য, কেমন? বলি তড়িঘড়ি করে সেখান থেকে কেটে পড়ল আশফিয়া বড় বড় পা ফেলে। তন্ময় বিস্ময় নজরে চেয়ে রইল আশফিয়া চলে যাওয়ার দিকে। মনে মনে বিড়বিড়িয়ে আওড়ালো, যেমন ভাই তেমন বোন, দুটোই পাগল, স্টুপিড। মূলত তন্ময় মাঝে মাঝে ওঠার সময় সিঁড়ি দিয়ে ওঠে। এটা এক ধরনের ব্যায়ামও কাজ করে, শরীরে সুস্থ অ্যাক্টিভ থাকে। নামার সময় লিফট করে নামে, ওঠার সময়টা বেশি কার্যকর। তবে এই মেয়ে কেন লিফট ছেড়ে অন্ধকারের সিঁড়ি বেছে নিল জানে না তন্ময়। যেখানে মেয়েরা হয় ভীতু স্বভাবের, সেখানেই মেয়ের কলিজা কি বাবা! আফটার অল দেখতে হবে না বোনটাকার। ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ জানান দিচ্ছে বিকেল 5টা বাজে। বাড়িতে এক অদ্ভুত ব্যস্ততা, সবাই যার যার কাজে ব্যস্ত, সাজসজ্জায় ব্যস্ত, কিন্তু বাড়িতে নেই রাবেয়া বেগম। সকালে বেরিয়ে গেছে কোনো জরুরি প্রয়োজনে। বাড়িতে আছে আশফিয়া, প্রহর, সঙ্গে ছোট বোন পিয়াসা আর প্রহরের 2 ঘনিষ্ঠ বন্ধু। সকাল থেকে মেহেরিস এ বাড়িতে আসবে গাড়ি পাঠিয়ে তাকে আনিয়েছিল। প্রহর আর তার বন্ধু মিলে পুরো বাড়িটাকে সাজিয়ে তুলেছে অপূর্ব এক সাজে। নিচে বড় কাছের টেবিলের ওপর ছড়ানো ফুলের পাপড়ি, তার মাঝখানে লাল সাদা সংমিশ্রণে একখানা সুন্দর কেক। কেকের ওপর মোটা অক্ষরে খোদাই করে, হ্যাপি অ্যানিভার্সারি পাপা অ্যান্ড মাম্মি। গতকালই আসবে তা আর মেহেরিসের জন্য কিনে এনেছিল একই ডিজাইনের 2টি লং গাউন, যদিও রঙে ভিন্নতা রেখেছিল। আসফিয়া পোশাকে ছিল গাঢ় পেঁয়াজে কালারে, আর মেহেরিসের নেভি ব্লু জর্জেটের সেই নরম আরামদায়ক গাউনটি পরে নিচে নামলো মেহেরিস। আসফিয়া তাতে বাধ্য করেছিল এটি পরতে। আর তাছাড়া বাড়িতে তো বাইরের কেউ নেই, শুধু প্রহর, 2জন বন্ধু আছে, তাতে কি? তবে মেহেরিসকে ভালোভাবে জানে বলে আসফিয়া তার জন্য ব্লু রঙের একটা লম্বা ওড়না কিনে এনেছিল সাথে করে। মেয়েটা সবসময় ওড়না ব্যবহার করে, ওড়না দৈর্ঘ্য একটু বেশি রেখে এনেছে যাতে সহজে মাথা ঢেকে ফেলা যায়। আর মেহেরিসও তাই করেছে। মাথার উপর ওড়নাটি এমনভাবে জড়িয়ে নিয়েছে যেন সদ্য বউ সজ্জিত এক নববধূ। গোসল সেরে আসার দরুন তার ভেজা চুলগুলো অগ্রভাগ থেকে টুপটাপ করে পানির ফোঁটা পড়ছে। কোমর ছুঁইছি লম্বা কালো চুলগুলো এলিয়ে রেখেছে পিঠ জুড়ে এক ফালি স্নো। আর হালকা গোলাপি লিপ গ্লসের ছোঁয়ায় তার মুখবায় এনেছে অনন্য মাধুর্য। নতুন রূপে অভিভূত হয়ে ধীরে ধীরে নিচে নামলো মেহেরিস। নিচে সব কিছু আগেই একবার ঘুরে দেখে নিয়েছিল আসফিয়া, কিন্তু মেহেরিসকে এই রূপে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল প্রহর। যেন শ্বাস বন্ধ হয়ে আসছে তার। এতটাই নির্মল সৌন্দর্য, এতটাই পরিপূর্ণতা, মেয়েটা কি সত্যি এত নিখুঁত হতে পারে? প্রহরের মনে হলো, ইস, যদি মেয়েটার মধ্যে একটু খুঁত থাকতো, তবে হয়তো সহজে সেই খুঁত দেখে মেয়েটাকে আপন করে নিতে পারত। তার 2 বন্ধু মেহেরিসের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। মেহেরিস কিছুটা অস্বস্তি বোধ করল, টের পেল প্রহরের দৃষ্টি তার
প্রতি নিবদ্ধ। নীরবে ওড়নাটা আর একটু ভালোভাবে শরীর জড়িয়ে নিল সে। ভাগ্যিস পোশাকের হাতাগুলো লম্বা ছিল, নয়তো হাতের পোড়া দাগ হয়তো চোখে পড়ে যেত সবার। বাড়ি জুড়ে হই হুল্লা, ব্যস্ততার রং লেগেছে প্রতিটি কোণায়। আজকে এই বিশেষ আয়োজনের জন্য সকাল থেকে আসফিয়া আর প্রহর পরিকল্পনা করেছে কিভাবে তার মাকে কিছু সময়ের জন্য দূরে রাখা যায়। তাই এক প্রকার কৌশলে রাবেয়া বেগমকে পাঠিয়ে দেওয়া হয়েছিল প্রহরের বাড়িতে, কিন্তু এখন সব এলোমেলো হয়ে যাচ্ছে। প্রহরের মা কিছুক্ষণ আগে ফোন করে জানালেন রাবেয়া বেগম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে তার বাবা ফ্লাইট ল্যান্ড করে ফেলেছে। কখন এসে হাজির হন তার ঠিক নেই। এদিকে মেহেরিশ পড়েছে এক মহাফেসাদে, যার একমাত্র কারণ হলো ওডি। কালো কুচকুচে বিড়ালটা যেন আজ তার পিছুই ছাড়ছে না। যেদিকে যাচ্ছে সেখানেই তার ছায়াসঙ্গী হয়ে হাজির হচ্ছে ওডি। আর চোখ দুটি গভীর রহস্যময়, তীব্র গ্রিন কালারের চোখ যেন ভেদ দেবে মেহেরিশকে। সেই দৃষ্টিতে কেমন যেন শিরশির করে মেয়েটির গা। অথচ বিড়ালটা নির্বিকার নির্লজ্জর মতো তাকিয়ে আছে, একটু দৃষ্টি সরাচ্ছে না। নির্লজ্জ বিড়াল। মেহেরিশ খানিকটা অস্বস্তি নিয়ে সরে দাঁড়ায়, কিন্তু অসাবধানতাবশত পিছনে গিয়ে সজোরে ধাক্কা খায় প্রহরের সঙ্গে। মুহূর্তের মধ্যে মাথা থেকে ওড়নাটা খসে পড়ে যায় তার। আকস্মাৎ এই ঘটনা ধাক্কা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে হতবাক হয়ে। ঠিক তখনই বাড়ির দরজার সামনে কালো বুট ভারী পথ শব্দ শুনতে পায় তারা। একটি দীর্ঘদেহী সুঠামদেহী পুরুষ ধীর পায়ে প্রবেশ করল বাড়ির ভিতরে। শরীরে কালো হুডি, কালো জিন্স। এই সময় যার উপস্থিত মুহূর্তের মধ্যেই সমস্ত পরিবেশ ভারী করে তুলল। সাথে সাথে ওরি দৌড়ে গিয়ে মিউ মিউ করতে করতে সেই ব্যক্তির সামনে হাজির। ছোট্ট বিড়ালটি তার কালো বুটের ওপর জিভ বুলিয়ে দিচ্ছে বারবার, যেন তার সবচাইতে পরিচিত কেউ এসেছে। কিন্তু সে ব্যক্তি পূর্ণ দৃষ্টি পায়ের নিচে ঘুরঘুর করা ওডি নয়, বরং মেহেরিশের প্রহরের দিকে নিবদ্ধ। ওরা তখনও ধাক্কা লাগার পর কিছুটা ঘনিষ্ঠ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেহেরিশ দ্রুত নিজেকে সংযত করল, ওড়নাটা টেনে নিয়ে আগের মতো মাথায় জড়িয়ে নিল তৎক্ষণাৎ। কিন্তু মেয়েটা বিস্মিত দৃষ্টি তখনও স্থির সেই আগন্তুকের ওপর। মনে মনে একটা কথায় বিড় করে আওড়ালো, এই লোক এই বাড়িতে কেন? শেষমেশ তার পিছে পিছে চলে আসেনি তো আবার? কিন্তু আসফিয়া কিংবা অন্য কেউ কিছু বলছে না কেন? মাথার ভিতরে এক ঝাঁক প্রশ্ন ছটফট করছে মেহেরিশের। এদিকে আসফিয়া হতবাক, যেন মাথায় বাজ পড়ে গেছে তার। তার ভাই এখানে। আসফিয়া বিস্ময় এতটাই চমকে গেছে যে কিছুক্ষণের জন্য মেয়েটার শূন্য মস্তিষ্ক পূর্ণ হয়ে আছে, যেন পূর্বের এই বাড়িতে প্রবেশ করা ঘোর অন্যায়। পুনরায় নিজে অযাচিত মনকে প্রশ্ন করল, আচ্ছা সে কি ভুল করে মেহেরিশকে এ বাড়িতে এনে? ভয়ে দু কদম পিছনে সরে গেল আসফিয়া। তবে পূর্বের চোখে ছিল শুধু নিঃশব্দ বিদ্যুৎ। ম্যাও ম্যাও। ওডির বিরক্তিকর আওয়াজ পূর্ব দৃষ্টি ভাঙার সংকেত দিল। এতপর নিঃশব্দে এক হাত বিড়ালটাকে তুলে নিল, তারপর ভারী পদক্ষেপ সোজা উপরে চলে গেল সে। প্রহর আর আসফিয়া চোখে চোখে একবার তাকালো, যেন দুজনের মধ্যে নীরব কোনো বোঝাপড়া হলো মুহূর্তে। কোনো কথা না বলে আসফিয়া দ্রুত মেহেরিশের কাছে গিয়ে তার হাত শক্ত করে চেপে ধরল, তারপর একটানে টেনে নিয়ে চলো উপরের দিকে, নিজের রুমের উদ্দেশ্যে। মেহেরিশ কিছু বুঝে ওঠার আগে আসফিয়া সিঁড়ি বেয়ে উঠে গেল উপরে। মূলত আসফিয়া একটাই উদ্দেশ্য, যতক্ষণ না তার ভাই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে ততক্ষণ মেহেরিশকে লুকিয়ে রাখা। যদি যাওয়ার আগে তার ভাই আবার মেহেরিশকে দেখে ফেলে, যদি তখন রেগে গিয়ে কোনো ক্ষতি করে ফেলে, এই ভয় এক মুহূর্ত দেরি না করে সে মেহেরিশকে নিয়ে উপরে চলে গেল। এদিকে মেহেরিশ একের পর এক প্রশ্ন করেই চলছে আসফিয়াকে। উনি এখানে কিভাবে? তুই কি ওনাকে ইনভাইট করেছিস? কলেজের সামান্য এক পরিচিত পাতানো ভাইকে কি কেউ বাড়িতে ইনভাইট করে আনতে যায়? আসফিয়া নির্বাক, একবারও উত্তর দিল না মেহেরিশের করা প্রশ্নে। সে কি বলবে, কিভাবে বলবে?
আর কতদিন লুকিয়ে রাখবে এই সত্য? একদিন না একদিন সামনে আসবে। সত্যকে কি কখনো আড়াল করে রাখা যায়? আজ না হয় লুকিয়ে রাখলো, কিন্তু কাল, পরশু, আর কতদিন? কিন্তু উপরে উঠতে বাঁধল সবচেয়ে বড় বিপত্তি। আসফিয়া থমকে গেল, আর তার পিছনে দাঁড়িয়ে থাকা মেহেরি যেন এক মুহূর্তে জমে গেল বরফের মতো। আসফিয়া রুমের দরজার সামনে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পূর্ব, বুকের কাছে দুহাত আড়াআড়ি করে ভাঁজ করা, মুখে নির্বিকার অভিব্যক্তি। কোনো বিস্ময় নেই, কোনো বিরক্তি নেই, এক মুহূর্তে নিস্তব্ধ প্রতীক্ষা। যেন জানতো ওরা ঠিক এ পথে আসবে, এই মুহূর্তে আসবে। গলা শুকিয়ে গেল। সে ভেবেছিল মেহেরিশকে লুকিয়ে রাখতে পারবে অন্তত কিছুক্ষণের জন্য হলে, কিন্তু এখন এক মুহূর্তে নিজেকে সামাল নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া তুমি বাড়িতে হঠাৎ ওদিকে নিতে এসেছো বুঝি? তবে পূর্ব দৃষ্টি আসফিয়ার ওপর নেই, বরং তার পিছনে দাঁড়িয়ে থাকা মেহেরিসের দিকে স্থির হয়ে আছে। নেবু বুলু রঙা ওড়না আড়ালে যে অপূর্ব মুখ লুকানো, সেটা যে গভীর চোখে দেখছে পূর্ব। একবার মাত্র চোখ সরিয়ে আসফিয়ার দিকে তাকালো, তারপর তার দৃষ্টি আবার মেহেরিসের ওপর স্থির হয়ে রইল। এতপর ভেসে এলো গম্ভীর সেই চিরাচরিত পুরুষালিত কণ্ঠস্বর, নিচে যা। শপথ করে কথাটা ছুড়ে দিল পূর্ব। আসফিয়া বুঝতে পারল না কথাটা কাকে উদ্দেশ্য করে বলছে তার ভাই। পুরোপুরি নিশ্চিত হতেই স্থির হয়ে রইল একইভাবে। নিচে যেতে বলছি তোকে, গো ফাস্ট। এবার আর দাঁড়িয়ে থাকার সাহস পেল না আসফিয়া। পিছনে দাঁড়িয়ে থাকা মেহেরিশ বা হাতটি আরও শক্ত করে ধরে দূরত্ব ঘুরে নিচে যাওয়ার জন্য, কিন্তু ঠিক তখনই পিছন থেকে ছিন্ন হলো পূর্বের কঠোর স্বর, তোকে যেতে বলেছি আসফিয়া, শুধু তোকে। কথাগুলো এতটাই কঠোর, এতটাই ধীর ছিল যে আসফিয়া মুহূর্তেই মধ্যে বুঝে গেল আজ আর কোনো নিস্তার নেই তাদের। তার আঙ্গুলের বাঁধন আলগা হয়ে গেল, নিঃশব্দে ছেড়ে দিল মেহেরিসের হাত। তবে সেখান থেকে নড়ল না। পুনরায় ঘুরে তার ভাইয়ের দিকে ফিরে কিছু বলার জন্য উদ্যত হতেই মাঝপথে আসফিয়াকে থামিয়ে পুনরায় বলে উঠল পূর্ব, গলা দিয়ে যেন আর একটা ওয়ার্ডও বের না হয়, আই সেড নো মোর ওয়ার্ডস। আসফিয়ার সাহস হলো না এখানে দাঁড়িয়ে থাকার, ভাইয়ের আদেশের অমান্য করা। না চাইতো চলে গেল নিচে, যেতে বাধ্য হলো এক পর্যায়ে। তার ভাইকে সে ভীষণ ভয় পায় আসফিয়া, জমের মতো। তাই ভাইয়ের আদেশ না মানলে উপায় আছে? এদিকে মেহেরিশ নির্বিকার দাঁড়িয়ে রইল। ঘটনাগুলো এত দূরত্ব ঘটছে যে কিছুই যেন তার মাথায় ঢুকলো না মেহেরিশের। আসফিয়া এই লোকটার কথায় তাকে একা ফেলে চলে গেল কেন, তাও আবার নিজেদের বাড়িতে? মেহেরিশ কিছুতেই মেনে নিতে পারছে না, নিজের বাড়ির ভিতরে কি একটা বাইরের লোককে এতটা ভয় পাওয়ার প্রয়োজন আছে? কিন্তু সে কিছুতেই এই অন্যায় মানবে না। শুধু আসফিয়া ভয় পেয়ে চলে গেছে বলে তাকেও এই লোককে ভয় পেতে হবে এমন কোনো কথা নেই। মেহেরিশ পিছনে ফিরে নিচে নামতে উদ্যত হলো, ঠিক তখনই ভেসে এলো দাঁত কিরমিরিয়ে বলা পুরুষালিত সেই কণ্ঠস্বর, তোকে যেতে বলেছি আমি। সরাসরি তুই সম্বোধনে মেহেরিশ কিঞ্চিত ভরকালো। এই লোকটা তো আস্ত এক বজ্জাত, বিনে পয়সায় দাওয়াত খেতে এসে তাদের বাড়িতে থেকে উল্টো তাকে তুই বলে সম্বোধন করছে। ভাগ্যিস লোকটা তাকে দুবার বিপদ থেকে রক্ষা করেছিল বলে, না হলে আজ তো মেহেরিশ এই ব্যাটার বজ্জাতকে ইচ্ছে মতো ধুয়ে দিত। হ্যাঁ, মনে মনে সব ভেবে কোনো রকম স্বাভাবিক কণ্ঠে শুধালো, আপনার সমস্যা কি? হ্যাঁ, কাউকে কিছু বলার আগে অন্তত মুখের ভাষা শিখে আসবেন। এভাবে তুই বলার সাহস পান কোথা থেকে? আমি কি আপনার আপন বোন নাকি বিয়ে করাবো? মেহেরিশের মুখে হেন কথায় পূর্ব বিস্ময় দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। এতপর ধীর পায়ে কয়েক কদম এগিয়ে এসে দাঁড়ালো একদম মেহেরিশের সম্মুখে, যা দেখে মেহেরিশের বুকটা আচানক যেন ধুপ করে উঠল। আরেকবার বলো তো, কি বললে? মেহেরিশ খানিকটা অপ্রস্তুত ভঙ্গিতে উপরে তাকালো। লোকটা এতই লম্বা যে তার সাথে কথা বলতে মাথা উঁচু করে তাকাতে হয় তাকে। এতপর মনের সাহস সঞ্চয় করে বলল, এখন ঠিক আছে, শুনুন, মেয়েদের রেসপেক্ট করতে শিখেন, এভাবে কাউকে
তুই বলে সম্বোধন করা মোটেও শোভনীয় দেখায় না। তোর কাছ থেকে পারমিশন নিয়ে কথা বলতে হবে আমাকে। নির্লিপ্ত ভঙ্গিতে পকেটে হাত গুজে বলল পূর্ব, আপনার সাথে কথা বলার বৃথা। আপনি এখানে কেন? নিশ্চয় আসবে দাওয়াত দিয়ে এনেছে, তাই না? একে তো বিনে পয়সায় খাওয়া খেতে আসছেন, তার উপরে আবার বাড়ির মেয়েকে এভাবে তুই তোকারি করছেন। সাহস তো কম নয় আপনার। পূর্ব ভ্যাকাচ্যাকা খেল। এই মেয়ে বলে কি? হ্যাঁ, সে বাইরের লোক? মেহেরি সে নির্বোধ মন্তব্য শুনে কপালে ভাঁজ পড়ল পূর্বের। এতপর সে ভাঁজ স্থির রেখে বলল, এটা তোমাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি, গলা উঁচিয়ে জবাব দিল মেহেরিস। তা এই বাড়ির মেয়ে হয়ে সামান্য একটা ক্যাফেতে ওয়েটারের কাজ করতে তোমার লজ্জা করেনি? মেহেরিস দমে গেল। সে তো ভুলে গিয়েছিল এই বিষয়। এখন যদি এই বেটা সবাইকে বলে দেয় তখন? না মেহেরিস, তুই আপাতত চলে যায় এখান থেকে। এই বেটা বিশ্বাস নেই। মেহেরিস এই ভাবনার মাঝে পূর্ব ফের বলে উঠল, তার মানে লজ্জা নেই? আর লজ্জা থাকলে কি কোনো মেয়ে ওয়েটারের কাজ করতে পারে? তা ওখানে কাজ করার এক্সট্রা রিজনটা কী ছিল? ছেলেদের দেখে নিজের তৃষ্ণা মেটানো? কারণ বাড়িতে থাকলে তো আর সেই চান্স নেই, তাই না? মেহেরিস ক্ষোভে ফেটে উঠল, পুরো দমে তেতে হিসিয়ে বলল, আপনার সাহস তো কম না। আমার সাথে এভাবে কথা বলার কোনো রাইট নেই আপনার। যার মন মানসিকতা যেমন, তার চিন্তাধারা ঠিক তেমন, যেমনটা আপনার, একদম লো ক্লাস। বলে পুনরায় চলে যাওয়ার জন্য উদ্যত হলো সে। এদিকে মেহেরিসকে পুনরায় নিজের কথা অগ্রাহ্য করে চলে যেতে দেখেই পূর্ব এতক্ষণ শান্ত থাকা মস্তিষ্ক পুনরায় জলজল করে জ্বলে উঠল রাগে। তৎক্ষণাৎ বড় বড় 2 কদম ফেলে এগিয়ে গিয়ে পিছন থেকে মেহেরিসের বাম হাতটি খুব করে ধরে মেহেরিসকে কিছু বলতে না দিয়ে এক প্রকার টেনে এনে আসপিয়ার রুমের ভিতরে ঢুকে সজোরে দরজা এক লাথি মেরে লাগিয়ে দিল সেটা, যাতে বিকট এক শব্দের সৃষ্টি হয়ে সাথে সাথে লক হয়ে গেল দরজাটা। মেহেরিস বাকরুদ্ধকর এবং হতকম্ব দৃষ্টিতে চেয়ে আছে সামনে। কিছুক্ষণ আগে কি ঘটল সমস্ত কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। এই ব্যাটার এত বড় সাহস! মানবতা খাতিরে এতক্ষণ চুপ ছিল সে। রাগে ফেটে পড়ে মেহেরিস ফের ফের করে বলল, আপনার সাহস তো কম নয়। সমস্যা কি আপনার? কোন সাহসে আমাকে টাচ করছেন? মাথায় সমস্যা আছে পাগল? পূর্বের দরজা লাগিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ভাবলেশীনভাবে, বুকের সাথে দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে রাখা। মেহেরিসকে হ্যাঁচকা টান দেওয়া আকস্মাৎ মাথা ওড়নাটা পড়ে গেছে, যাতে ঘন কালো লম্বা চুলগুলো দৃশ্যমান পূর্বর নিকট। তবে এত কিছুর পরও পূর্বকে এভাবে ভাবলেশীনভাবে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে মেহেরিস আরও রেগে গেল। মাথায় যেন সদ্য রক্ত গলগল করছে। পুনরায় তেল বেরিয়ে গটগট করে বলল, অসভ্য লোক, কথা বলছেন না কেন? সরুন সামনে থেকে, যেতে দিন আমাকে, না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। অসভ্য! মেহেরিসের মুখে আকস্মিক নিজের সম্পর্কে খারাপ মন্তব্য শুনে পূর্ব শান্ত থাকতে পারল না যেন আর। মেহেরিসকে আবারও নিজের সাথে তর্ক করতে দেখে এবারও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল পুরোপুরি। আকস্মিক এক টানে মেহেরিসের ডান হাত ধরে দরজার সাথে চেপে ধরল সে। সাথে সাথে এক বিমর্ষ শব্দে আর্তনাদ করে উঠল মেহেরিস, ছাড়ুন! ব্যথায় চোখ দিয়ে অনর্গল পানি গড়িয়ে পড়তে লাগলো মেয়েটার। পোড়া হাতের ওপর পূর্বের শক্ত আঙ্গুলগুলো ঠিক ব্যারেকের মতো বিচ্ছে তার শরীরে। নিজের ছাড়ানোর চেষ্টা করল মেহেরিস, কিন্তু পূর্বের বাঁধন ছিল অটুট, শীতল বরফের মতো নির্দয়, যাতে মেহেরিস টানা হিচড়ে করতে গিয়ে আরও ব্যথার সম্মুখীন হতে হচ্ছে তাকে। মেহেরিসের চোখ দিয়ে পানি পড়ছে। পোড়া হাতে ব্যথা, নড়াচড়া করা বন্ধ হয়ে গেছে। নড়লেই লোকটা যে আরও জোরে চেপে ধরে তার হাত। জর্জেটের জামা কাপড়ে ঘষা হাতটা বোধ ছিলে গেছে। চোখ মুখ খিচে বন্ধ করে দাঁত দিয়ে ঠোঁট দুটো চেপে ধরে রেখেছে সে। এদিকে পূর্ব মেহেরিসকে এভাবে কান্না করতে দেখে যেন আরও রেগে গেল। তিত্তির করে বেড়ে গেল তার রাগের মাত্রা। ক্রোধে ফুঁসে উঠল সমস্ত শরীর। একটু আগেই তো প্রহরের সাথে ঘেঁষে থাকতে মজা লাগছিল, তখন কান্না করতে পারিসনি? আমি ধরতেই এত কষ্ট হচ্ছে তোর? ফুঁসতে ফুঁসতে একদমে কথাগুলো বলতে থাকলো পূর্ব। মেহেরিস ফুঁপিয়ে উঠল, আর ব্যথা সহ্য করতে না পেরে ফুঁপিয়ে কেঁদে কেঁদে কোনো রকম বিড়বিড় করে আওড়ালো, আমার হাত চলে যাচ্ছে। বলে পুনরায় কেঁদে উঠল মেয়েটা।
পূর্ব মস্তিষ্ক কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইল, যেন কিছু একটা ভাবতে হাতের বাঁধন আলগা হয়ে এলো। হাত সরিয়ে আনতে মেহেরিসের তার অন্য হাত দিয়ে পোড়া হাতটা চেপে ধরল। তবে কাপড়ের আড়াল থেকে দরুন দেখা গেল না হাতের ক্ষত তীব্রতা সম্পর্কে, না কিছু বোঝা গেল। কান্নার পরিমাণ বাড়ল বই কি কমল না। মেহেরিস পূর্বর দিকে নিজের মাথার চুল নিজেই 2 হাতে চেপে ধরল। শাহান, দরজা খোলো। ভিতরে কি করছো তুমি? মেহেরিস, কোনো ক্ষতি করবে না বলে দিলাম, দরজা খোলো বলছি। শাহান। দরজার অপর প্রান্ত থেকে রাবেয়া বেগম ডাকে পূর্বের ধ্যান ভাঙল। এই সময়ে তার মায়ের উপস্থিতি যেন আগুনে ঘি ঢালার ন্যায় ঠেকল তার নিকট। জমে যাওয়া রাগ ফির মাথা চাড়া দিয়ে উঠল, যাতে মেহেরিসের করুণ স্বরে আর্তনাদ তার কাছে বিষাক্ত লাগলো। পুনরায় মেহেরিসের ওপর চোখ পড়ল তার। তৎক্ষণাৎ আবারও সেই পোড়া হাতটা এক হাতে চেপে অন্য হাতে মাথা ঘোমটা দেওয়া ওড়নাটা মাথায় এলোমেলোভাবে পেঁচিয়ে দিতে দিতে হিসিয়ে বলল, তোর এই ওড়না, এই চুল কোনো পরপুরুষকে দেখানো যাবে না। যাবে না মানে যাবে না, কোনো দিন না। যদি কোনো পরপুরুষের দৃষ্টি তোর এই চুলের উপর পড়ছে তো আই শিওর আমি আগুন লাগিয়ে দিব তোর এই চুলে। বলে এলোমেলোভাবে মাথা ওড়না পেঁচিয়ে দিতে দিতে ফের বলল, বালে একটা মাথা আটকাচ্ছে না কেন? এই ঠিক কর, মাথা দে ফাস্ট। পূর্বকে মেহেরিসের নিকট আজ যেন পুরো উন্মাদ বলে মনে হচ্ছে। কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ কখনই এমন কাজ করতে পারে না বোধ হয়। তবে এই লোক যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, যা তার ব্যবহারে স্পষ্ট প্রকাশ পাচ্ছে। কিরে, কথা কানে যাচ্ছে না তোর? এক কাজ করি, চুলের সাথে তোর এই মুখটা আগুন লাগিয়ে দেই, কি বলিস? এই মুখটা যত নষ্টের মূল, যা দেখলে দিক বিদিক শূন্য হয়ে পড়ি, পথভ্রষ্ট হই বারংবার। মেহেরিস ভয়ে নিজের ব্যথা ভুলে 2 হাত পূর্বের মাথা চেপে ধরে রাখা ওড়নাটা দ্রুত গতিতে ঠিক করে গায়ে পেঁচিয়ে রাখল। সেটা মেয়েটা নিষ্পলক দৃষ্টিতে পূর্বকে আবদ্ধ, চোখে দিয়ে সেখানে গড়িয়ে যাচ্ছে অশ্রু, তবে বিনা শব্দে। এই মুহূর্তে পূর্বকে তার কাছে খুব ভয়ানক লাগছে। যে সব কিছু করতে পারে নির্দ্বিধায়, হয়তো তাকে মেরে ফেলতো, 2 বার ভাববে না এই লোক।